ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জমা দিলেন মনোনয়ন। তারপরেই নাম বাদ নিয়ে চড়া সুর, ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে সরকার আমরাই করব। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে খোঁজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন। পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করব। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই করব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ দিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20 লাখের মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে খোঁজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। রাগী গণেশ কুমার, বাইরে থেকে আনা নিজের অবজারভারকে বাড়ি পাঠিয়ে দিলেন গণেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গেও তর্কাতর্কি। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার। 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের IAS অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান গণেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন গণেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি,
গণেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন, গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से. ये election commissioner बोला last में. हम लोग निकल आए. We are the second largest opposition party in parliament. 7 minute meeting করেছে. আমাদের বলেছে 4 জন সংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও. What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ? वीडियो नहीं है तो ऑडियो लगाओ क्या हुआ आज? নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয়, ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্সপোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা। পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন গণেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে? নিউজ 18 বাংলা। জায়গায় জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন আবেদনের জন্য। মালদার ছবিটা কি? একেবারে ফাঁকা, খাঁ খাঁ করছে ক্যাম্প, হাতে গোনা কয়েকজন। জলপাইগুড়িতে ট্রাইব্যুনালে আবার অন্য সমস্যা, অভিযোগ মিলছে না এফিডেভিটের স্ট্যাম্প। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বাদ 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়েছে। হ্যাঁ, হয়নি ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিক মতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ। ফলে ভোগান্তির একশেষ। আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরা নিশ্চয়ই ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে। তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসছে স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কার্ড চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়তো আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার।
বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোট 4টা থেকে বিশাল হয়রানি শেষ নাই স্যার। যেরকম খাওয়া নাই, যাওয়া নাই, কোর্ট মনে করে উধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাতি না লোক, আর কাজ করতে পারছি না, এসে নিয়ে জমে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। জেল থেকে বেরিয়েই প্রার্থী কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে প্রার্থী করল বিজেপি। আগামী এই দফায় যদি পুরোটা কোটা কমপ্লিট না হতো, হয়তো 4ই মে ভোটের রেজাল্ট, তারপরেও প্রার্থী তালিকা ঘোষণা করার একটা পরিকল্পনা থাকতে পারে। আগামী দিন সেই জায়গায় যেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়ালঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়ালঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ার প্রার্থী হলো বিজেপি, কি বলবে? রাকেশ সিং। টিএমসির তো সবাই জেলে গেছে, আমাদের 1-2 দরকার আছে তো। টিএমসির তো সবাই জেলে গেছে, আমাদের 1-2 দরকার আছে তো। জেল থেকে ছাড়া পেয়েই বিজেপি প্রার্থী কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে টিকিট দিল বিজেপি। আমি কোনোদিন ভাবিনি কি জেল থেকে বের হব আর আমি প্রার্থী হব। আমরা ডাবল ইঞ্জিন নিয়ে আসবো, আমরা হিন্দু মুসলমান দেখবো না। মোদিজির একটা কথা শুনে যেটা আমাদের কাজ থাকবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তোলাবাজি তোলে, সিন্ডিকেট রাজ চলায়, তাদেরকে বন্ধ করব। 2020 গেম আছে না, একটা বলে আমার একটা ছাক্কা মারবো, হারাবো, কিন্তু একটাও ভোটে লিড, 1 লাখ ভোটে লিড, কিন্তু হারাবো। কলকাতা বন্দর বিধানসভা আসনে দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8ই এপ্রিল কলকাতা বন্দরে রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। জমি দখল, ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ। গত বছর সেপ্টেম্বরে কসবা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন রাকেশ সিং। মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে বেরোন, 5ই মে পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্ত। মঙ্গলবার জেল মুক্তি, বুধবার রাকেশকে প্রার্থী করল বিজেপি। কি কারণে রাকেশ সিংকে জেলে পাঠানো হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর মেয়েকে গ্রেপ্তার করে 3 দিন লকআপে রাখা হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর পারিবারিক মন্দিরকে দখল করানো হয়েছিল? এগুলো স্থানীয় মানুষ জানেন। আপনি কি কাজ করে জেলে গেলেন? খুন করে জেলে গেলেন, না একটা রাজনৈতিক প্রতিবাদ করে জেলে গেলেন? শেষ পর্যন্ত 6 দফায় 2 দফার ভোটে 6 দফায় তারা প্রার্থী ঘোষণা করেছেন। একটা দল যার কর্মী নেই, যার বুথ স্তরে সংগঠন নেই, যারা 365 দিন মানুষের পাশে থাকে না, তারা ভোট পাওয়া তো দূর, প্রার্থীও খুঁজে পাচ্ছে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আজকে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তো ভয়ঙ্কর, জেল কাটা দাগি আসামি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়ালঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়ালঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। পদ্ম প্রার্থী নিয়ে প্রশ্ন। এর আগে উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী নিয়ে তৈরি হয় জটিলতা। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল, কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এখানেই শেষ নয়, গত শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজনই। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদলাতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম, তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খায়ের নাম ঘোষণা করা হয়। গত শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি। এবার টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল, বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন কলকাতা বন্দরে প্রার্থী ঘোষণা করল বিজেপি। টিকিট পেলেন বাহুবলী নেতা রাকেশ সিং। জেল থেকে বেরিয়েই প্রার্থী। নিউজ 18 বাংলা। সংস্কারের অভাবে বর্ষায় ভয়ঙ্কর ইছামতি। যশোর রোডের দুধারে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে শিরীষ গাছ। বনগাঁ বলছে এসবের সমাধান চাই। ইছামতির যা রূপ, সমুদ্রের থেকে ভয়ঙ্কর রূপ, সেই ইছামতি এখন কচুরিপানাতে এমন অবস্থা হয়ে গেছে, মানে মানুষ যদি হেঁটে পারাপার হয় তা পার হতে পারে। কোনো সংস্কার কিচ্ছু হয়নি। ভোট আসে, ভোট যায়, সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো পরিবর্তন নেই। উত্তর 24 পরগনার বনগাঁ শহর। এই শহর বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বনগাঁ শহর দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। অন্য সময় শান্ত, বর্ষায় ভয়ঙ্কর। এখানে 2019 থেকে বিজেপির একজন এমপি রয়েছেন, এখানে বিজেপির এমএলএ রয়েছে। তাদের কোনো সদিচ্ছা নেই যে বনগাঁর এই উন্নয়নে সামিল হবার। বনগাঁ ইছামতি নদী নিয়ে আমি 5 বছরে 4 বার বিধানসভায় তুলেছি এটা, যে কমসে কম ইছামতি নদীর সংস্কারটা করা হোক। আমি আপনাদের সামনে ওয়ান ক্যামেরায় বলে দিয়ে যাচ্ছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, 7 তারিখের ভিতরে আমরা সরকার গঠন করছি। আমাদের প্রথম কাজ থাকবে বনগাঁর ইছামতি সংস্কারের প্রক্রিয়া। 22টি ওয়ার্ড নিয়ে বনগাঁ পুরসভা। এই পুরো এলাকা দিয়েই বয়ে গিয়েছে ইছামতি। কচুরিপানায় ভরে গিয়েছে নদীর একাংশ। স্থানীয়দের দাবি, বেশ কয়েক বছর নদী সংস্কার করা হয়নি। এর জেরে বৃষ্টির জল নদী ছাপিয়ে শহরে ঢুকে পড়ে। ভাসে বনগাঁ শহরের বিভিন্ন এলাকা। আমি দলমত নির্বিশেষ সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে এই বিষয়টা শুধু প্রতিশ্রুতি হিসাবেই আমরা দেখি, এর পরিবর্তন আমরা দেখি। আমরা তো অবশ্যই চাইবো যে শীত যৌবন আবার ফিরে আসুক। বনগাঁ শহরের মধ্যে দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার দুধারে বড় বড় শিরীষ গাছ। স্থানীয়দের দাবি, গাছগুলি বহু পুরনো, ঝড়ে যখন তখন উপড়ে পড়তে পারে, হতে পারে বড়সড় দুর্ঘটনা। ভোট আসে, ভোট যায়, সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো পরিবর্তন নেই। প্রত্যেক বছর এই ঝড় বৃষ্টিতে হয় কি, যখনই এই শুকনো গাছগুলো আছে, বৃষ্টিতে ভিজে ডালপালাগুলো নরম হয়ে যায়, আর একটু দমকা হাওয়া দিলেই কারোর দোকানের পরে পড়ছে, কারোর মানুষের মাথার ওপরে পড়ছে, কোনো গাড়ির পরে পড়ছে, প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। ভোটের পরে চাইছি যে সরকারি আসুক না কেন, আমাদের যশোর সংস্কার হোক। 2021 সালে বনগাঁ উত্তরে যেতেন বিজেপির অশোক কীর্তনিয়া। এবারেও তিনিই পদ্মপ্রার্থী। তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। এখানে 2019 থেকে বিজেপির একজন এমপি রয়েছেন, এখানে বিজেপির এমএলএ রয়েছে। তাদের কোনো সদিচ্ছা নেই যে বনগাঁর এই উন্নয়নে সামিল হবার। কেন্দ্রীয় সরকার, এদের সদিচ্ছার অভাবে এই যশোর রোড সম্প্রসারণ হচ্ছে না। পৌরসভা বারবার থেকে চিঠি দেওয়া হয়েছে, তাদের দৃষ্টিতে আনা হয়েছে।
আমি 4 বার ইছামতি তুলেছি বিধানসভায়। ডবল ইঞ্জিন সরকার যখনই হবে, শুনুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে আমি চাপ দিয়ে একটা বড় ফান্ড নিয়ে এসে ইছামতিটাকে কিভাবে সংস্কার করা যায় তার ব্যবস্থা করব। আমরা ক্ষমতায় আসছি, শুনুন, 7 তারিখে আমরা ক্ষমতায় আসছি। আমরা 2 বছরের ভিতর বনগাঁ থেকে বারাসাত যে অসম্পূর্ণ কাজ আছে আমরা সম্পূর্ণ করবো, এটা আমি বলে দিয়ে গেলাম। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শহর। সেই কারখানার বেশিরভাগ এখন বন্ধ। কল্যাণীতে এই সব কারখানার হাল ফেরানোর আশ্বাস, ভোটের প্রচারে নানা প্রতিশ্রুতি। 1954 তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, তার হাত ধরেই কল্যাণী শহরের পথ চলা শুরু। কল্যাণীতে তখন শিল্পের হাওয়া, একের পর এক কারখানা, সেগুলির বেশিরভাগই এখন বন্ধ। সেটাই এখন ভোটে ইস্যু। একটা সময় রমরমি ছিল, আমরা ছোটবেলায় দেখেছি কল্যাণী কারখানা, সব কারখানা চালু ছিল। আমি নিজেও বেকার, একটা কারখানা কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে 84 সালে। তারপরে আর কোথাও কাজকর্ম পাইনি। শিল্পাঞ্চলে কিচ্ছু নেই, কারখানা সব বন্ধ। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর, তৈরি হয় কল্যাণী শিল্পাঞ্চল, যার সঙ্গে নাম মিলিয়ে হয় রেল স্টেশন। স্টেশনের নাম কল্যাণী শিল্পাঞ্চল। একটা সময় কল্যাণীতে ছিল 200-র বেশি কারখানা। গত 2 দশকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন কল্যাণীতে বড় কারখানা 7টি, ছোট কারখানা প্রায় 35টি। এ নিয়েই এবার কল্যাণীতে ভোটের হাওয়া গরম, কানে আসছে নানা প্রতিশ্রুতি। এখন রুগ্ন অবস্থায় ধিকি ধিকি করে প্রাণ, যেরকম ছোট করে প্রদীপ জ্বালা, এইভাবে গোটা 30 ফ্যাক্টরি আছে। আমরা বিজেপিতে সরকার গড়ছি, তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা আসলে আমাদের এই শিল্পগুলোকে আমরা পুনরুদ্ধার করব এবং যত বেকার ছেলেদের আছে তাদের আমরা ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই দাবি নিয়েই আমি ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছি। 15 বছর ধরে আপনারা কি করছেন? একটাই তো প্রশ্ন আমাদের। তৃণমূলের 10 বছরের বিধায়ক, বিজেপির 5 বছরের বিধায়ক। গত 15 বছরে কল্যাণীতে একটাও নতুন ইন্ডাস্ট্রি ফলক কেন, কোনো একটা ইন্ডাস্ট্রি, বরং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে। শিল্পাঞ্চল করতে 15 বছর লাগে না। মানুষকে আর মিথ্যা কথা বলবেন না। এবার আমাদেরকে সুযোগ দিন, আমরা এটাকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করবো। এখানকার বিধায়ক হিসেবে আমার একটা অবশ্যই দায়িত্ব থাকবে যে সমস্ত রুগ্ন শিল্প সেগুলোকে পুনরুদ্ধার করা। এগুলো অলরেডি সরকারি সহযোগিতা পাওয়া গেছে, রাজ্য সরকার একটা সহযোগিতা করে এবং এটার ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেটার মাধ্যমে অলরেডি ডেভেলপ করা হয়েছে। আগামী দিনে এমএসএমই যেটাকে বলে, এমএসএমইর উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষ চাইছে রমরম করুক আগের মতো কল্যাণী শিল্পাঞ্চল। ক্যামেরা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী। নজর রাখবো ওয়েদার আপডেটে। দফায় দফায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, ডেবরায় চাষের জমিতে জল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি, পরদিন থেকে ফের গরম। মেঘলা আকাশ, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি বিভিন্ন জেলায়। এতে কোথাও চাষের জমিতে জল, কোথাও ভেঙেছে গাছ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা এইসব জায়গায় বিঘার পর বিঘা চাষের জমি। বেশিরভাগ জমিতেই এখন বোরো ধান সবে পাকতে শুরু করেছে। ঠিক এই সময়ই দফায় দফায় বৃষ্টি, চাষের জমিতে জল, কোথাও আবার নুইয়ে পড়েছে ধান গাছ। ভালোই ক্ষতি হয়েছে, দামি করে রোয়া ছিল সেগুলো সমস্ত পড়ে গেছে, আর যেগুলা লেপা হয়ে গেছে সে তো সব নষ্টই হয়ে যাবে। সে যখনকে পাকবে তখনকে ওগুলো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার ভোর থেকে কাকদ্বীপে দফায় দফায় বৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে গরম বাড়বে।
আগামী 24 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জায়গাতেই রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ 60 থেকে 70 এবং 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কালকের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তার 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জেলাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।